ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজেগুজে তৈরি হচ্ছিলাম, হঠাৎ কোত্থেকে এসে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি, মুহুর্মুহুর বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন। অবস্থাটা আরও সাংঘাতিক করে ফেলল। তাই আর কি করি, মন মরা হয়ে ঘরে বসে থাকলাম। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন একটু কমে গেল, তখন দেখলাম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছে। একটু পরে পোশাক বদলে ছোট মামা ঘরে ঢুকলেন। আমাকে দেখে বললেন, কিরে পুটু, তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে? ধুর, ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেল। তাতে কি হয়েছে? যে আমার ঝাপুইতলা বনাম কাকুরহাটির খেলা, ও খেলা কি দেখার যোগ্য? বলেই উনি ফিক করে হাসলেন। চাপার স্বরে আবার বললেন, চল বেরিয়ে পড়ি। একটু অবাক হয়ে বললাম, কোথায়? ফেরার সময় শর্টকাটে শিঙি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলাম। বললে বিশ্বাস করবি না পুটু, ঝড় বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে। এই জ্যৈষ্ঠী মাসের আম, বুঝলি তো, সবই গাছ পাকা। অন্ধকারে কি করে দেখতে পেলে ছোট মামা? তুই বড্ড বোকা। ছোট মামা একটু চটে গেলেন। বিদ্যুতের ছটায় দেখলাম না, সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে। চল কুড়িয়ে আনি। কিন্তু ছোট মামা, বাগানে তো ভোলা আছে। ভোলা সাংঘাতিক লোক। ভোদা বলছিল সিংহে মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন। দেখতে পেলেই। ভোদা তোর চেয়েও বোকা। সিঙি মশাই বন্দুক দেবেন ভোলাকে? ভোলা বন্দুক ছুটতে জানে। তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিঙি মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে, তুই জানিস। ওঠ ওঠ, দেরি করা ঠিক নয়। দোনামোনা করে বললাম, বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোট মামা। ওর গোপ আর চোখ দুটো দেখলেই ভয় করে। ছোট মামা আমার কথায় কান দিলেন না। কোত্থেকে একটা থলে আর টর্চ লাইট নিয়ে এলেন। বললেন, ভোলা এতক্ষণে খেতে গেছে, চলে আয়। আর শোন, জুতো খুলে ফেল, খালি পায়ে যাবো। সিঙ্গি মশাইয়ের আমবাগানটা গ্রামের শেষ মাঠের ধারে। বাগানের মাঝখানে একটা মাচার ওপরে ছোট্ট ছাউনি আছে। ভোলা সেখানে বসে বাগান পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানের আনাচে কানাচে কেউ পা রাখলে কি করে যে টের পেয়ে যায় কে জানে। আর টের পেলেই এমন হক ছাড়ে যে পিলে চমকে যায়। গত মাসে কচি আম কুড়ানোর জন্য ভোদার সঙ্গে গিয়ে কি বিপদেই না পড়েছিলাম। আমি তো দিশেহারা হয়ে পালিয়ে বেঁচেছিলাম। ওদিকে ভোদা ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি। ভোদাকে শাস্তিটা অবশ্য দিয়েছিলেন ভোদার বাবা হাবুলবাবু। পাড়া শুদ্ধ লোকের সামনে কান ধরে উঠবোস করানোর শাস্তি। ভোদা কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতেই পারেনি। সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল। কিন্তু ছোট মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই। তাছাড়া ছোট মামা না থাকলে কে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে? পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও কত সুন্দর সুন্দর সব ঘটনা ঘটছে। ছোট মামা না নিয়ে গেলে আমি একা সেসব দেখতেই পাবো না। সন্ধ্যার অন্ধকার বেজায় গাঢ়। অন্ধকারের কোনায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। চারিদিকে ব্যাঙ পোকামাকড় তুলকালাম গান জুড়ে দিয়েছে। সিঙ্গি মশাইয়ের আমবাগানের দিকে যত এগোচ্ছি ততই অস্বস্তিটা বেড়ে যাচ্ছে। ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন। তার পেছনে থলে হাতে আমি হাঁটছি। কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপার স্বরে বললেন, ভোলার কুড়ে ঘরটায় লণ্ঠন জ্বলছে বটে, তবে বাজি রেখে বলতে পারি ব্যাটার ছেলে নেই। কি করে বুঝলে? দিঘির পাড়ে টর্চের আলো দেখলাম না, ভোলা ওখান দিয়ে খেতে যায়। ভোলার টর্চ আছে বুঝি? থাকবে না? তুই বড্ড বোকা পুটু। রাত বিরেতে টর্চ ছাড়া কেউ বাগান পাহারা দিতে পারে? তবে আর কথা নয়, আয়, তোকে বাগানের শেষ দিকটাতে একখানে বসিয়ে রাখবো, আর আমি আম কুড়িয়ে আনবো। চুপচাপ বসে থাকবি কিন্তু। ছোট মামাকে কথাটা বলতে গিয়েও পারলাম না। ভোদা বলেছিল ওই বাগানের কোন গাছে কবে কে না কি গলায় দড়ি দিয়ে মরেছিল, তার ভূতটা এখনো আছে। তবে সে ভোলার ভয়ে বেরোতে পারে না। ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকজনদের ভয় দেখায়। জলগাদা জমে আছে ঘাসের ফাঁকে। টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে হচ্ছে। আমি সেই ভূতটার কথা ভেবে এদিকে ওদিকে তাকাচ্ছিলাম বারবার।
ভোলা যে এখন বাগানে নেই। কিছু পরে ছোট মামা আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে বললেন, তুই এখানে বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া কুড়োবো না। ওই দেখ কত পাকা আম। টর্চের আলোয় হলদে কয়েকটা আম দেখতে পেয়েই আমি ভূতের ভয়টা ভুলে গেলাম। এইসব আম নাকি সেরা জাতের আম, একটু আঁশ নেই, একেবারে ক্ষীরের সন্দেশের মতন নাকি স্বাদ। থলে নিয়ে ভিজে ঘাসের ওপরে বসে থাকা যায় না, তাই দাঁড়িয়ে রইলাম। ছোট মামা এদিকে ওদিকে টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন। মিঠে গন্ধে আমার মুখে জল চলে আসছে, কিন্তু এখন কি আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই। ছোট মামা বললেন, এবার যাচ্ছি বাতাসা ভোগ গাছটার কাছে, খাসা আম, বুঝলি বুডু? তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, তবে কান খাড়া রাখবি কিন্তু। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে, শুনতে পেলেই তুই ডাকবি আমায়, বুঝলি? ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। কোনো গাছের মাথায় একটা পাখি ডানার জল ঝাড়ল, সেই শব্দেই আমার বুকটা ধড়াস করে উঠল। কিন্তু সুস্বাদু আমের মিষ্টি গন্ধ আমার ভয়টা ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পরে ধূপধাপ শব্দ করতে করতে ছোট মামা এসে গেলেন। না, গাছটা খুঁজে পেলাম না। ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখলাম, ভোলা আসছে, চল বেরিয়ে পড়ি। ছোট মামা, বড্ড অন্ধকার যে। টর্চের আলো জ্বালিয়ে আর ভোলা দেখতে পাক, কালই বোকার মতো কথাবার্তা। থলেটা আমায় দে, আর আমার এই হাতটা ধর, ছাড়বি না বলে দিচ্ছি। ছোট মামা আম ভর্তি থলিটা নিলেন, কিন্তু ওর একটা হাত ধরেই সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। কি সাংঘাতিক ঠান্ডা ছিল সে হাত। ছোট মামা বললেন, কি হলো, হাত ছাড়লি কেন? আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা। ধুর বোকা, জলকাদা ঘেটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না? চলে আয় শিগগির। এই সময় সত্যিই ভোলার হেরে গলার গান শুনতে পেলাম। ছোট মামার বরফের মতন ঠান্ডা হাতটা অগত্যা চেপেই ধরে থাকতে হলো। পুটু, দৌড়ো। ছোট মামা এবার প্রায় হন্তর্দন্ত হয়ে দৌড়চ্ছেন, আমিও দৌড়চ্ছি। কতক্ষণ দৌড়চ্ছি জানি না, আমি এবার হাঁপিয়ে পড়েছিলাম। ছোট মামা, আমার পা ব্যথা করছে। ছোট মামার মনে দয়া হলো, বললেন, অনেকটা ঘুরপথে আসতে হলো, কিন্তু কি আর করা যাবে, এবার আস্তে সুস্তে যাওয়া যাক। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে। কাছে কোথাও আচমকা শেয়াল ডাকতে থাকলো। একটু ভয় পেয়ে বললাম, আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা? নদীর ধারে, বুঝলি না? ভোলার চোখ রাত বিরেতেও দেখতে পায়, তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরে আসতে হলো। তা পুরো এবার একটা আম টেস্ট করে দেখি, কি বলিস? সিঙি মশাইয়ের বাগানের আমের এত নামডাক, দেখি সত্যি কিনা। ছোট মামা সেখানেই বসে পড়লেন, তারপর তেমনি অদ্ভুত স্বরে আম খেতে শুরু করলেন। চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি, এইবার আমাকেও একটা আম খেতে দেবেন ছোট মামা। কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেলেন। ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ফেলছেন। কিছুক্ষণ পরে না বলে পারলাম না, কেমন আম ছোট মামা? জিভে একটা শব্দ করে ছোট মামা বললেন, না, ফার্স্ট ক্লাস। তুই খেলে টের পেতিস বুটু, কিন্তু বিয়ে আর করা যাবে, সবগুলোই যে আমি ঝোঁকের বসে খেয়ে ফেললাম। প্রায় ভ্যা করে কেঁদে ওঠার মতন সুরে বললাম, হ্যাঁ সব। হ্যাঁ, তোর কথা মনেই ছিল না, বরং তার বদলে তোকে একটু আদর করি, আয়। বলে ছোট মামা আমার মাথায়, তারপর মুখে হাত বোলাতে থাকলেন। কি অসহ্য ঠান্ডা হাত। আমি চেঁচিয়ে বললাম, আরে না ছোট মামা, বড় ঠান্ডা লাগছে যে। আমের গন্ধ কেমন মিঠে টের পাচ্ছিস বল পুটু? এই নে, আমার হাতটা শোক। ছোট মামার আঙুল আমার নাকে ঢুকতেই আঙুলটা চেপে ধরলাম। তারপর টের পেলাম আঙুলটা বেজায় শক্তও বটে। আঙুল না হাড়। রাগে দুঃখে আমি কেঁদে ফেললাম। ছোট মামা আদুরে গলায় বললেন, আহা হা হা, কাঁদে না সোনা, আসো আসো, কাল তোমায় আম খাওয়াবো। এবার আমি নদীর জলে হাতটা ধুয়ে আসি। ছোট মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন তা কল্পনাও করিনি। গেলেন তো গেলেনই, আর ফেরবার কোনো নাম নেই। জলের ওপর এতক্ষণে তারা ঝিলমিল করতে দেখলাম। আবার একদল শেয়াল ডেকে উঠল। তখন ভয় পেয়ে ডাকলাম, ছোট মামা, ছোট মামা, কিন্তু কোনো সাড়া এলো না।
আমি এবার মরিয়া হয়ে আরো জোরে ডাকতে থাকলাম, ছোট মামা, ছোট মামা। কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিল। তারপর ছোট মামার গলা ভেসে এলো, পুটু, পুটু, আয় পুটু। সাড়া দিলাম। ছোট মামা কাছে এলেন। তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচন্ড খাপ্পা হয়ে বললেন, বিশ্বাসঘাতক, এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি! নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে, তারপর হায় হায় সবগুলো আম একা সাবার করেছে। অবাক হয়ে বললাম, ছোট মামা, ছোট মামা আপনিই তো। আমি তো মানে মৃত্যুক কোথাকার! না না, আপনিই তো আমাকে এখানে এনে আমগুলো একা একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন। শাট আপ! দেখি তোর মুখ শুকে। আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা আরও তর্জন গর্জন জুড়ে দিলেন। ওকে কিছু বলবার সুযোগই পাচ্ছিলাম না। একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়লেন। বাতাসা ভোগ আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই। ভাবলাম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস। বাড়িতে তোকে পেলাম না, তারপর তোকে ডেকে ডেকে, ও পুটুরে, তুই এমন করবি ভাবতেও পারিনি। বিশ্বাস করুন ছোট মামা, আমি আম খাইনি, আপনিই খেয়েছেন। আবার মিথ্যা কথা! তোর মুখে আমের গন্ধ। আপনি তো আদর করছিলেন এটো হাতে, কি সাংঘাতিক ঠান্ডা ছিল আপনার হাত। আমার হাত ঠান্ডা? বাজে কথা বলবি নে। বলে ছোট মামা ওর একটা হাত আমার গালে ঠেকালেন। বল এবার, আমার হাত ঠান্ডা না গরম? কি আশ্চর্য, ছোট মামার হাত তো মোটেই তেমন ঠান্ডা না। অমনি আমার বুকটা ধড়াস করে উঠল। তাহলে কে ছোট মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল? তার আঙুলটা নিরে ঠাড় কেন? আর ভাবতে পারলাম না। কাঁদো কাঁদো গলায় বললাম, ছোট বাবা, ছোট বাবা, তাহলে সিংহি মশের বাগানে সেই গলায় দরের ভূতটা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল? শাট আপ! খালি বাজে গল্প। মিথ্যুক, লোভী, বিশ্বাসঘাতক! তোর শাস্তি পাওয়া উচিত। থাক তুই শ্মশানে পড়ে, আমি চললাম। ছোট মামা দৌড়তে থাকলেন। আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলাম। ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়তে হচ্ছিল, তাই ওর নাগাল পেতে অসুবিধে হচ্ছিল না। যাই হোক, বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গিয়েছিলাম। ছোট মামা বলে দিলে মা আমাকে ভীষণ বকাবকি করতেন। আমি সত্যি কথা বললে শুধু মা কেন, বাবাও আমাকে মিথ্যুকের চূড়ামণি বলে আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন। ছোট মামার রাগ করতে 3 দিন সময় লেগেছিল, তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি। আমার মনে একটা দুঃখ আজও থেকে গেছে, তবে ঠকে শিখেছি। তুই সত্যি বড্ড বোকা পুটু, বুঝলি? গলায় দরের ব্যাটার ছেলে যখন আম সাবার করছিল, তুই রাম বললেই পারতিস। রাম নামে সব ভূত জব্দ, আমের বদলে রাম, মনে রাখিস।